আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। উনি আমাদের চেয়ারপারসন, ওনার নির্দেশিত নীতি মেনেই আমরা সমস্তগুলো করি এবং এতদিন ধরে আমরা সেগুলো ফলো করে আসছি। তবে জিনিসপত্রের দাম বাড়ার সময় নানা প্রশ্ন ওঠে, স্বাভাবিক। আমি এই জন্যে বলছি যে বর্তমানে যে সবজির দামগুলো বেড়েছিল, বিশেষ করে বেগুন, লঙ্কা এবং টমেটো, এই তিনটে বেড়েছিল। সেগুলো মূলত কারণ হয়েছিল যে এবারে জলে অনেক সবজি নষ্ট হয়ে গেছিলো। তারপরে দানা বলে যে সাইক্লোন এলো, তাতেও অনেকটা নষ্ট হয়ে গেল। বাইরে থেকে যেসব সবজিগুলো আসে সেগুলো কিছুটা এফেক্ট হয়েছে, সব মিলিয়ে এটা হয়েছে। তবে এই যে টাস্কফোর্স গঠন করেছে, এখন আমাদের রেগুলার চিফ সেক্রেটারি প্রতি 10 দিন অন্তর মিটিং করছেন সমস্ত সেক্রেটারিদের নিয়ে, ডিপার্টমেন্ট, এগ্রি মার্কেটিং, ফিশারি, আপনার এআরডি, সব মানে কনসার্ন, পুলিশ কমিশনার, সমস্ত আইজি, ডিআইজি, সবাই। এবং সেখানে চুলচেরা বিশ্লেষণ হয়। সমস্ত জেলাগুলোর যারা আধিকারিক আছেন, ডিএম আছেন, তাদের সঙ্গে অনলাইনে সমস্ত রেগুলারাইজ কথাবার্তা হয়। বেশ, রবীন্দ্রবাবু, স্বাভাবিকভাবে কিন্তু আম জনতা, মানুষজন একটা জিনিস জানতে চাইবে, টাস্ক ফোর্স গঠন করার কারণ কি এবং টাস্ক ফোর্সের কাজটা কি এক্স্যাক্টলি, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানতে চাইবো এবং অনেক মানুষ। টাস্ক ফোর্সে গঠন করার মূলত কারণ হচ্ছে বাজারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। বাজার যাতে সাধারণ মানুষ যাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলে কেউ দেখাননি, এনফোর্সিং করার এজেন্সি নেই, সেইটা যাতে না হয়, সেই জায়গাটা ধরে রাখার জন্যই এটা উনি গঠন করেছিলেন এবং এতদিন ধরে আমরা সেগুলোই করে আসছি। বেশ, আগামী দিনে কি দাম আরো বাড়বে? মানে পেঁয়াজ প্রায় সেঞ্চুরির পথে, আমরা জানি। হ্যাঁ, আমি পেঁয়াজ কেন, বেগুন, আলু, আপনি নিজে বললেন যেগুলো, যে সমস্ত শাকসবজির কথা আপনি বললেন, আরো কি বাড়বে? না, আর বাড়ার কোনো চান্স নেই, কমবে। আমি বলছি পেঁয়াজ আমাদের রাজ্যে হয় না। আমাদের রাজ্যে যে পেঁয়াজটা হয় সেটা 3 থেকে 3.5 মাস, সেটাও হতো না। আমাদের মমতাদির ঐকান্তিক প্রচেষ্টায় পেঁয়াজের চাষ এখানে অনেকটাই বেড়েছে
এবং সেগুলো রাখার জন্য প্রিজার্ভ করার জন্য কোনো ব্যবস্থা আমাদের রাজ্যে ছিল না। আচ্ছা। চাষি যে চাষ করবে পেঁয়াজটা চাষ করে সে সারা বছর ধরে রাখবে আলুর মতো, এরকম কোনো স্টোরিং ক্যাপাসিটি ছিল না। সেটাও এখন সরকার দায়িত্ব নিয়ে করছে এবং তাতে চাষিরাও পেঁয়াজ চাষ করতে উৎসাহী হবে এবং আমাদের এই পেঁয়াজের যে সমস্যা, আমার ধারণা 2-2.5 বছরের মধ্যে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। তাহলে আপনি এইটুকু বলছেন যে আগামী দিনে শাকসবজির দাম কিন্তু আর বাড়বে না। এবার না, এই সিজনে আমি বলছি যে শীত পড়ে গেছে, শীতের সবজি এখনো সেভাবে ঢোকেনি, সবে ঢুকতে শুরু করেছে। যে সিমের দাম বেশি, কারণ সবে এসেছে, এটা ধীরে ধীরে অনেকটাই কমে যাবে, বাজার একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। আর পেঁয়াজ যেটা এখন আমাদের এখানে আসছে, সেই পেঁয়াজটা, নাসিকের পেঁয়াজটা 70 টাকা হোলসেল প্রাইসই আছে, মানে 2700 টাকা ওরা 40 কিলোর বস্তা, আপনারা হিসাব করে দেখুন, 67-68 টাকার মতো হোলসেল প্রাইসই দিচ্ছে। আর এইটা যখন আমাদের এখানে 60-65 টাকায় চলছিল, হঠাৎ এই দামটা বেড়ে যাওয়ার মূলত কারণ, যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম, সেটা হচ্ছে দেওয়ালির সময় নাসিকের মান্ডিগুলো বন্ধ থাকে ছুটিতে, দেওয়ালি মানে। কিন্তু ফার্মার্স যারা, তারা 7 দিন ধরে দেওয়ালি মানায় এবং 7 দিন বাজার বন্ধ থাকলে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলো এফেক্টেড হয়ে যায়। তাই হয়েছে, বাজার ড্রাই হয়ে গেছে পেঁয়াজ, আর পেঁয়াজের দাম বেড়ে। সেখানে 80 টাকার বেশি যাওয়া উচিত ছিল না, কিন্তু কোথাও কোথাও 90, কোথাও কেউ 100 নিয়েছে। এইগুলো যাতে না হয় তার জন্যই টাস্কফোর্সের ভূমিকা। বেশ, রবীন্দ্রবাবু, স্বাভাবিকভাবেই আপনি সরকারকে রিপ্রেজেন্ট করছেন, আপনি টাস্কফোর্সের মেম্বার, গুরুত্বপূর্ণ সদস্য। তো এত দুর্নীতি কেন? মানে পলিসি মেকার যারা নীতি নির্ণয় করছেন, আপনারা কি কোথাও হ্রাস নেই, কোনো কন্ট্রোল নেই? কেন রবীন্দ্রনাথবাবু, কিসের জন্য? আমাদের দেশে যা রাষ্ট্রীয় কাঠামো, সেখানে আমাদের তো ডেমোক্রেসি না, ডেমোক্রেসিতে সব কিছুই মানুষের গণতান্ত্রিক অধিকারকে মাথায় রেখেই প্রশাসনিক ব্যবস্থা নিতে হয়। সেখানে সরকার কখনো হার্স হতে পারে না। মমতাদি এতদিন ক্ষমতায় আছে, আজ পর্যন্ত কোনো বিক্ষোভে একটা গুলি চলল না। এটা একটা বিরাট বড় ব্যাপার বলেই আমি মনে করি। যে কোনো বিক্ষোভ, তার রাজত্বে এতদিন তিনি যে পাওয়ারে আছেন, সেই পাওয়ারে আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না কোথাও সরকার একটা ভয়ঙ্কর রকম অ্যাকশান নিয়েছে, পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে কোনো আন্দোলনকারীদের ওপর। সবসময় মানুষের পাশে থেকে সহানুভূতিশীল হয়ে তাদের পাশে অনেক সহ্য করে, অনেক কিছু করে মানিয়ে চলার চেষ্টা করেন। এবং এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ওনার মধ্যে যে মানবিক গুণ আমরা দেখেছি, তার থেকেই বলছি। আমি কোনো রকম পলিটিক্সের ব্যাপার না, মানবিক গুণের জন্য দুর্নীতি। ধরুন আপনাকে কোনো দায়িত্ব দিল, আপনি দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, আপনাকে যে অধিকারটা দিয়েছে সেটাকে আপনি মিস ইউটিলাইজ করে আপনি নিজের পকেট ভর্তি করলেন, সেটা তো উনি কখনো বলে দেননি কাউকে। কেউ যদি করে, সে তার দায়িত্বে করছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে, কোর্ট আছে, তার বিচার হবে। আর যতক্ষণ না বিচার হচ্ছে, কাউকে তো দোষী সাব্যস্ত হয়। আমাদের দেশে আইনটা তাই, এখানে পরিষ্কার বলা আছে যে একজন দোষী রিলিজ হয়ে যায়, একজন নির্দোষ যেন গ্রেপ্তার না হয়, এটা পরিষ্কার। সেই জন্যে আমাদের সব কিছুই একটু স্লো হচ্ছে, কিন্তু প্রশাসন যে চুপ করে বসে নেই, সে গ্রেপ্তারির সংখ্যা দেখলেই বোঝা যাচ্ছে, অনেক লোক গ্রেপ্তার। কিন্তু রবীন্দ্রবাবু, একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করে বলি। আপনি বললেন যে দোষ করছে, অর্থাৎ যে ইউজ করছে, ব্যবহার করছে, তাকে কন্ট্রোল তো সরকার করবে, এবং তাকে যে দুর্নীতি করছে তাকে তো বাঁচাচ্ছে সরকার। রবীন্দ্রনাথবাবু, প্রাইস পোস্টিং দেওয়া না, দুর্নীতিটা মানুষের ভেতরে একটা ইনহিয়ারেন্ট। আপনি এমন লোক দেখবেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে, কেউ ভাবতেই পারে না, অথচ তার নামে অভিযোগ আছে। আবার এমন লোক দেখবেন যে দুর্নীতির কথা শুনলে 10 হাত দূরে দৌড়ে পালায়।
এরম মানুষও অনেক আছে। সমাজটা চলছে কি করে? সবাই যদি খারাপ হতো তাহলে সংসারটা তো মরুভূমি হয়ে যেত। কোথাও এই সব কিছু নেই। সব সমাজের সর্বক্ষেত্রে ভালো মন্দ আছে, আপনাকে ভালোকে নিতে হবে আর মন্দকে ত্যাগ করতে হবে। এটাই ঠাকুর রামকৃষ্ণের বাণী বা আমাদের নির্দেশ, সেটাই আমরা সবাই মেনে চলি। তাহলে আগামী দিনে আর কত দুর্নীতি আসবে বলে মনে করছেন? সেটা একটু দুর্নীতি হবে মনে হয়। দেখুন, যেখানে অর্থকরী ব্যাপার থাকে, যেখানে আর্থিক লেনদেনের ব্যাপার থাকে, সেখানে এগুলো অনেক সময় ঘটে এবং এটা ঘটে। তার জন্যই তো প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিচ্ছে এবং এই ব্যাপারে আমি জানি উনি যথেষ্ট কঠোর। এখানে কোনো কম্প্রোমাইজ করেন না, কারোর সঙ্গে রেয়াত করেন না। কারণ আজকে এখানে সিপিএমের 34 বছর রাজত্বের অবসান ঘটানো একমাত্র উনি একাই সমস্ত দায়িত্ব নিয়ে। না, এটা এক কথা না। শুনুন, আমি বলি, আপনি এনেছেন যখন বলতে দিন। আমি ওনার লড়াইয়ে সামিল হয়েছিলাম নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে। আমি তো ট্রেডার্স অর্গানাইজেশন করি। আমরা হাজার হাজার লোক নিয়ে ওনার নির্দেশে আমরা সিঙ্গুরে গিয়েছি। সিঙ্গুরে কত অত্যাচার হয়েছে ওনার ওপর, সেই অবস্থানে আমরা গিয়েছি। আমরা তারপর নন্দীগ্রাম হয়েছে, আমরা গিয়েছি। আমরা কিন্তু আপনি কোনো বেকার লোককে বলে নিয়ে যেতে পারেন, বুঝিয়ে পার্টি কর্মীকে নিয়ে যেতে পারেন, একজন ব্যবসাদারকে তার এস্টাবলিশমেন্ট ছেড়ে তাকে কোনো মুভমেন্ট। আমি একটা ছোট্ট কথা বলি, আপনি বলবেন, নিশ্চয়ই আপনি বলবেন। আমি একটা ছোট্ট কথা বলি, এবং তার সঙ্গে কালোবাজারি যা হচ্ছে এই মুহূর্তে কোনোদিন আজ পর্যন্ত বলা হয়নি। বলুন। কালোবাজারি এই সময়ে কোনো কিছু হয় না। আমি তো 12 বছর ধরে এই এই খাদ্যের এই ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছি ওনার নির্দেশে। আমার চোখে পড়েনি, আমি দেখিনি, আর যেখানে পড়বে আমরা ছেড়ে কথা বলবো না। আপনাকে একটা কথা বলছি, হঠাৎ দেখুন তেলের দামটা, প্রত্যেকটা তেল 20 থেকে 25 টাকা বেড়ে গেল। এর কারণটা কি? এটা ভাবতে হবে। আমি চিফ সেক্রেটারিকে চিঠিও দিয়ে মুখেও বলেছি মিটিংয়ে। সেটা হচ্ছে যে কোভিডের সময় আমাদের যত তেল ইম্পোর্ট হয় তার উপরে 28.5% ট্যাক্স ছিল। সেই ট্যাক্সটা কোভিডের কারণে 5%-এ নামিয়ে আনা হলো। যে টাকাটা কমে গেল, সেইটা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আবার 22.5% চাপিয়ে সেটাকে 28.5-এ, ফলে আবার দাম বেড়ে গেল। এখন কেন্দ্রীয় সরকারের কি বাধ্যবাধকতা বা কেন সেটা আমি বলতে পারছি না, কিন্তু যখন প্রয়োজন ছিল কমিয়েছে, আবার হ্যাঁ নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের এখানে একটা বড় ভূমিকা, যে দুম করে এতটা বাড়িয়ে দেওয়া সাধারণ মানুষের কাছে এটা তো একটা কষ্টকর, এক লাফে এতটা তেলের দাম। তারপরে আরেকটা কথা বলছি, এই যে পেঁয়াজের গাড়িগুলো আসে নাসিক থেকে, একটা গাড়িতে পার কিলোয় 15 টাকা খরচা পড়ে, 15 থেকে 16 টাকা। এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রেনের ব্যবস্থা করে, ওয়াগানে আসে, তাহলে 5 থেকে 6 টাকা খরচা পড়ে। সেখানে আপনার পেঁয়াজের দামটাও অনেকটা কমে যায়। এগুলো কেন্দ্রীয় সরকারকেও দেখতে হবে। রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে সমস্ত নর্মালাইজ করার। এখানে যেরকম আলু আমাদের রাজ্যে মাসে 6 লক্ষ মেট্রিক টন লাগে। আমাদের হিসাব করে আমরা দেখেছি, সেখানে চিফ সেক্রেটারি ছিলেন, আমাদের প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন এবং বেচারাম মান্না ছিলেন এবং সমস্ত সেক্রেটারিয়েটের অনেক বড় বড় অফিসাররা ছিলেন। সেখানে দেখা গেছে 5 লক্ষ মেট্রিক টন আলু নভেম্বর মাসে স্টোর বন্ধ হয়ে যাচ্ছে, কোল্ড স্টোরে। সব আলু বের করে দিতে হবে, স্টোরটা তখন ওভারঅলিং করবে এবং নতুন আলু উঠবে। তাহলে সেই 5 লক্ষ মেট্রিক টন আলু কি হবে? এটাও একটা চিন্তার বিষয়। যদি কালোবাজারি হয়, মমতাদি তো বাইরে আলু, উনি বলেছিলেন সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট, তাহলে এখানকার মানুষ বেশি দামে আলু কিনে খাবে। এবারে চাষিরা আলুর দাম 15-16 টাকা পেয়েছে, ওই 5 টাকা 7 টাকায় তাদের মানে বিক্রি করতে হয়নি। 15-16 টাকা পেয়েছে। স্টোরের খরচ হচ্ছে 7 টাকা। আচ্ছা, একটা সিজনে রাখলে 1 কিলো আলুতে খরচা পড়ে, তাই 16 আর সাথে কত হচ্ছে দেখুন, 23 টাকা কি 22 টাকা। এবার যদি ওইখানে রাখে, মালটা যখন বের করে ওখান থেকে যারা সাপ্লাই দিচ্ছে হোলসেলাররা, তারা ট্রান্সপোর্টেশন কস্ট প্রতি কিলোতে 1 থেকে 1.5 টাকা, তাহলে সেখানেই হয়ে গেল 24 টাকা। 24 টাকা হলে এবার যে আনছে সে তো 50 পয়সা রাখবে, তাহলে তারপরে হোলসেলারদের দিচ্ছে, তারা এনে হোলসেলারদের দিচ্ছে। মানে এর মাঝখানে যে চার হাত বদল হচ্ছে, এর মধ্যে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে।
তারা জীবন জীবিকা জড়িয়ে আছে, এটা বুঝতে হবে। তারা এমন কিছু বিশাল টাটা বিল্লা না, আমরা তাদের দিনের পর দিন চেস করছি। সেই জন্যে আবার সেখান থেকে রিটেলার কত বিক্রি করবে সারাদিনে 100 কিলো, সে যদি 100 কিলো বিক্রি করে 2-3 টাকা না রাখতে তার খাওয়া জুটবে না। বেশ, এই যে দুর্নীতি করাটা, অনিয়ম করা, বেআইনি কাজকর্ম করা, এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই বামফ্রন্ট সরকার। যে ইলেকশন রিগিং কি করে করতে হয়, ইলেকশনে জবরদস্তি কি করে করতে হয়, ক্ষমতা দখল করে কুক্ষিগত করে কি করে রাখতে হয়, বিরোধী পক্ষের লোকের ওপরে কি করে অত্যাচার করতে হয়, বাড়িতে থান কাপড় পাঠাতে হয়, পুকুরে ফলিডল ফেলে দিতে হয়, পাড়ায় পাড়ায় একটা ফিয়ার সাইকোসিস, না বলতে দিন আমাকে, ফিয়ার সাইকোসিস এরা যে করেছে এই 34 বছর ধরে ভদ্রলোকেদের। আপনি জানেন সুনন্দ সান্যাল বলে একজন মাস্টারমশাই ছিলেন সল্টলেকে, উনি যখন সল্টলেকের নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনে উনি গিয়ে প্রতিবাদ করেছেন, ধুতি খুলে দেওয়া হয়েছিল, আপনার মিডিয়ায় দেখানো হয়েছিল, এবং সুভাষ চক্রবর্তীকে যখন জিজ্ঞাসা করেছিল উনি পরিষ্কার বলেছিলেন এরকম ইলেকশনের সময় হয়। তা এই যাদের কালচার ছিল তারা এখন এটা ভূতের মুখে রাম নাম। অনেকটা পাড়ায় পাড়ায় এমন অবস্থা ছিল যে একটা লোক মুখ খুলে কোনো সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে 10 বার এদিক ওদিক দেখতো তারপর কথা। আপনারা তো থ্রেড কালচার, না কোনো থ্রেড কালচার নেই। থ্রেড কালচার অভিযোগ আসছে, আপনারা র‍্যাগিং করছেন, পয়সা নিয়ে ডাক্তার হচ্ছে, বুড়ি বুড়ি অভিযোগ আসছে। শুনুন, আমি বলছি 83 সালেও কিন্তু এই বামফ্রন্ট সরকার ওই ডাক্তারদের ওপরে লাঠি চার্জ করেছিল। কেন দেখুন জ্যোতি বসুর আমলে আপনি মমতা ব্যানার্জি যতটা সহনশীলতার পরিচয় দিয়েছে এই ডাক্তারদের, একজন দুঃখজনক, নিন্দনীয়, দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। ওই মেয়েটি চলে গেছে, এটা কেউ আপনি মনে করেন কি এর মধ্যে অন্য এটা? শুনুন, না আগে বলুন, এই যে ডাক্তাররা আরজি করে, ডাক্তাররা সাধারণ মানুষ যখন হসপিটালে ট্রিটমেন্টের জন্য যায়, ওই জুনিয়র ডাক্তারগুলো তাদের সঙ্গে যেভাবে বিহেভ করে, হ্যাঁ, সেটা দেখলে আপনি একদিন কোনো পরিচয় না দিয়ে গিয়ে দেখুন যে তারা কি বিহেভ করে। তাদের মধ্যে অনেক অপরাধী মানসিকতার ছেলেপুলে আছে। আর এই কালচার তৈরি হয়েছে ওই 34 বছরের রাজত্বে। এটা বুঝতে হবে, এটা লিগেসি। আমরা সেই লিগেসি, মানে এই স্টেটমেন্টটা লেগেসি বলছেন, 34 বছরের লেগেসি। তাদের আমলে কোনো কিছু হলে আপনি ওটাই আগে বলবেন। আগে কংগ্রেসি বলতে কি ছিল? কংগ্রেসি বলতে ছিল ভদ্রলোক সব। কংগ্রেসকে লোয়ার লেভেলে একেবারে লুম্পেন লেভেলে রাজনীতি নিয়ে এসে কংগ্রেসিরা করতো না। কংগ্রেস একটা পাড়ায় উকিল, ডাক্তার, ভদ্রলোক ক্লাস ছিল, তারা রাজনীতি করত। রাজনীতিটা তাদের পেশা ছিল, রাজনীতি করত, ভোটে দাঁড়াতো, জিততো, তাদের একটা জায়গা ছিল। কিন্তু এই যে লুম্পেন রাজনীতি 60-এর দশকে আমাদের এখানে যারা এনেছে, তার সেই লুম্পেনদের নিয়েই 34 বছর ধরে তারা ভালো কাজও কিছু করেছে, সব খারাপ কাজ করেছে বলবো না, ভালো কাজও করেছে, কিন্তু যতটা ভালো করেছে তার থেকে বেশি খারাপ করেছে। শুনুন, যে পশ্চিমবাংলা আগে শিল্প কলায় সমস্ত কিছুতে 1 নম্বরে ছিল, সে এখন নেমে এসছে 17 নম্বরে। কি করে হলো? কে করলো? কে আদিত্য বিড়লার প্যান্ট খুলে দিল, গাড়ি থেকে নামিয়ে ওই জিপিওর সামনে ওইরকম করে তাকে উলঙ্গ করে দিল, চলে গেল। ঠিকই তো, আপনারা বাংলাকে কত নম্বরে? তারাতলায়, আমি একটা কথা বলি, তারাতলায় আপনি গিয়ে হাঁটবেন, দুদিকে ফ্যাক্টরি ভর্তি ছিল, হাজার হাজার লোক ওখানে কাজ করতো। আর কটা কারখানা চলছে দেখে আসুন তো, সব শেষ হয়ে গেছে, সব দলবাজি। শুনুন, চীন একটা কমিউনিস্ট কান্ট্রি, কিন্তু সোনার পাথর বাটি, নামে কমিউনিস্ট। মানে আমার ধারণা হচ্ছে কমিউনিস্ট ফিলোসফিটা একটা মানে ফেল্ড ইকোনমি। এটা হচ্ছে প্রথম কথা, আমার ব্যক্তিগত মত। কেন না, চীনেতে কমিউনিস্ট পার্টিটা রয়ে গেছে, কমিউনিস্ট পার্টির স্ট্রাকচারটা, সুপার স্ট্রাকচার, কিন্তু ইকোনমিটা হয়ে গেছে পুরোপুরি সরকারে। আমাদের দেশ তো ওই কমিউনিস্ট কান্ট্রি মতো বা ইসলামিক কান্ট্রির মতো রুথলেস নয়।
যে একবারে স্টিম মানবিক রোলার সরকার, চালাবো, 100 বার। স্টিম রোলার চালাবো, সেখানে বিরোধীর কোনো জায়গা নেই, না, নেই তো। এরকম নেই। আমার বাংলায় তো কিন্তু- বিরোধী নেই, কিন্তু- আপনাদের দলেরই দুটো গ্রুপ বলছে, একজন হ্যাঁ। বলছে বিরোধী নিতে হবে, বিরোধী কোথায় খুঁজে পাচ্ছি না। কে? আপনাদের ঠিকই বলছে। আপনাদের দলের লোকই বলছে, আমি নাম বলে সে বলছি না। শুনুন, ব্যক্তিগতভাবে কে কি বললো সেটা না, তাহলে মমতা ব্যানার্জি বামফ্রন্টের যারা মমতা ব্যানার্জির মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আমি সেদিন সেই নার্সিংহোমে গিয়েছিলাম, ছিলাম, বেশ, বেশ। তাদেরকে ডেকে আর একবার সিঙ্গুরেই গেল রাত্রিবেলা, আমাকেও বলেছিল যেতে, আমি বললাম দিদি আমি পারবো না, কেননা আমার বাইপাস সার্জারি হয়েছে, আচ্ছা। হ্যাঁ আমি যাইনি। সেদিন রাত্রিবেলা, পরের দিন বেলভিউতে ভর্তি হয়েছিলেন, আমি আর বেচারাম মান্না আমাদের মদন মিত্রের সঙ্গে দেখা করে এলাম। উনি আমাকে নিজেই বললেন যে তুমি সাবধানে থেকো, কারণ আমি শহরে থাকি, টার্গেট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এইসব দলবল নিয়ে আমরা গিয়ে, ঠিক। তো সেই জন্য আপনাকে বলছি বেশ। যে পরীক্ষা নিয়ে তারপরে তাদেরকে দেখেই মমতা দিয়ে এতটাই মানবিক যে কাটলেট চপ খাইয়েছে অভ্যর্থনা, তাদের প্রতি কোনো প্রতিহিংসা একটু করেনি। থামাই, আমাদের সময় তো কম, আমরা তাই জন্য আপনাকে অন্য এপিসোডে নিশ্চয়ই আমরা মানুষজন বলবে আপনাকে আনতে, কারণ বাজারের দাম যদি না কমে আপনাকে কিন্তু উত্তর দিতে হবে মানুষজনকে। আপনি বলেছেন যে কমবে, আমরা আপনাকে এখানে বলছি যে জিনিসের দাম বাড়ার সম্ভাবনা আর নেই, এখন কমবে, এবং মানুষের আর একটা জিনিস, তবে একেবারে কমে যাবে আমি এটা বলবো না, ওই এখনকার আলু থেকে 10 কম। টাকা হয়ে যাবে, আমি বলি 10 টাকা 15 টাকা হয়ে যাবে আলু বা সব কিছু। আপনি একবার বাজার দেখুন, আজকের এই আধুনিক যুগে সারা পৃথিবী একটা দেশের সঙ্গে আর একটা দেশের জড়িয়ে। বেশ। আপনি সোনার দাম কত ছিল 5 বছর আগে? জাস্ট ইমাজিন, বেশ 40-এর নিচে ছিল, 40,000, সেটা আজকে 75,000 চলে। 75,000 তাহলে যদি সোনার দাম বাড়ে, তাহলে সোনার সঙ্গে ডলার যুক্ত, ডলারের সঙ্গে টাকা যুক্ত, টাকার সঙ্গে তেল যুক্ত, পুরো chain system। চেন সিস্টেম, Correct, এর correct। উপায় নেই। বেশ। আর সারের দাম বেড়ে গেছে, খরচা বেড়ে গেছে, এরপরে যদি ওটা 15 টাকা করে আলু বিক্রি হয়, চাষিরা তো আত্মহত্যা করবে, বেশ। তার দায় কে নেবে? বেশ, আমরা এখানে শেষ করব, আমরা নিশ্চয়ই পরে ঠিক আছে। একটি পর্বে আপনাকে আনবো। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যেমন রবীন্দ্রনাথ বাবু বললেন, এবং টাস্ক ফোর্সের দায়িত্বে যিনি আছেন তিনি আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এলাম, তিনি কিন্তু আশ্বাস দিলেন আপনাদের যে আগামী দিনে কিন্তু জিনিসের দাম, শাকসবজির দাম আর বাড়বে না। আমরা আশা করব 100 টাকা যা বাজার করতাম আমরা, মানে আমরা প্রত্যেকে, সেটাই হয়তো আমরা আগামী দিনে করতে পারবো, এই আশ্বাস কিন্তু আমরা পেলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে নীতি নির্ণয় এবং দুর্নীতি চলতে থাকবে। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। নমস্কার, ভালো থাকবেন।